বড় ভাইকে মা নিজের পছন্দে বিয়ে করেছিলেন। একদম গ্রামের গরিব ঘরের রূপবতী কম বয়সী মেয়ে ছিল আমাদের ভাবি। মা বলতেন কম বয়সী মেয়েই ভালো, তেজ দেখাবে না, আর বাপের বাড়ি ধনী হলে তো বড়াইয়ের চোটে টেকাই দায়ী হয়ে যাবে। এছাড়া রূপবতী হওয়া তো এক প্রকার মেয়েদের জন্য বাধ্যতামূলকই, সেটি আর আলাদা করে বলাবার দরকার নেই। ভাবির বয়স সম্ভবত 17 বছর ছিল, কিংবা 18 হতে পারে। কাঁচা সোনার ন্যায় গায়ের বর্ণ, চোখ দুটো টানা টানা, কি মায়াবী নিষ্পাপ তার মুখখানি। আমার বয়স তখন সবে 11। নতুন বউ নিয়ে বরযাত্রীর সঙ্গে হই হুল্লা করে বাড়ি ফিরলাম সন্ধ্যাবেলায়। গ্রামের নিয়ম ছিল শাশুড়ি ধান দুবরা দিয়ে বরণ করলে তবে বউ ঘরে ঢুকবে। বলা বাহুল্য, মুসলিম সমাজেও তৎকালীনও সময়ে এই নিয়ম প্রচলিত ছিল। ভাবি আর ভাইয়া তাই উঠোনেই দাঁড়িয়ে রইলেন, কিন্তু মা আর আসে না কিছুতেই। ভাইয়া তো তবু পায়চারি করছিলেন উঠানে, কিন্তু বেচারি ভাবি নতুন বউ বলে ঠাই এক জায়গাতেই বিনা নড়াচড়া দাঁড়িয়েছিলেন তিনি। আর প্রমাণ সাইজের মশাগুলোর নতুন বইয়ের রক্তে জম্পেশ একটা আহার হয়েছিল সেদিন, বলা যায়। সে যাই হোক, আমি ভারী অবাক হচ্ছিলাম এই ভেবে যে মা বের কেন হচ্ছেন না। আশেপাশের চাষিরা কত করে ডাকছে, কিন্তু তিনি তবু আসছেন না। ব্যাপারটা কি? খোঁজ নিতে মায়ের ঘরে যেয়ে দেখি তিনি মরমরা হয়ে বসে আছেন। আমি বললাম, কি হয়েছে মা? নতুন ভাবিকে বরণ করবে না? কি যে সুন্দর লাগছে বউ সাজে ভাবিকে, তুমি তো এখনো দেখলেই না। আমার উৎসাহী ভঙ্গিতে করা গল্প মাঝপথেই থামিয়ে দিলেন মা। বললেন, ওই ছোট লোককে দেখার শখ আমার নাই। আশ্চর্য হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম মায়ের। মা বললেন, দেখলি ফকিরের বাচ্চারা একটা কিছু দিল না আমার ছেলেকে, খালি হাতে পাঠিয়ে দিল মেয়েকে। আমরা যৌতুক চাইনি, নেয়াতেই ভালো মানুষ বলে। তা বলে কি আমাদের এমন করে ঠকাবে? তোর অশিক্ষিত চাচাতো ভাই বিয়ে করলো গত বছর, সেও তো হোন্ডা পেল, ক্যাশ টাকা পেল, ঘরভর্তি আসবাব পেল মেয়ের বাপের থেকে। তা তোর বড় ভাই কি ওর সে অযোগ্য? হাই খোদা, তোর বাপু কিছুই বলল না। মা কান্নার মতো ভঙ্গি করতে লাগলেন। আমার মনে হলো আসলেই তো কথা ঠিক। আমার এত গুণী ভালো ভাইটা তো মস্ত ঠকা ঠকলো। পরক্ষণে আবার বললাম, কিন্তু আম্মা ভাবিরা তো গরিব। মা ধমকে উঠলেন, বললেন, চুপ কর গাধা। গরিব বলে কি মেয়ের বিয়েতে কিছু দেবে না জামাইকে? আমি মেনে নিলাম মায়ের রাগের কারণ আছে বটে, বরণ করতে এই জন্যই তো যাচ্ছেন না মা। তবে মাকে শেষমেশ উঠতেই হলো, কেননা বাবা এসে ধমকালেন, বললেন, এইসব কেমন ছোট লক্ষ্মীপনা? নতুন বইয়ের আজ প্রথম দিন এ বাড়িতে, সে কি ভাবছে জানি না। বড় ভাবি সেদিন কি ভেবেছিল? অনেক কাঠ খড় পুড়িয়ে ঘরে প্রবেশ করেছিল শেষে। এরপরও মা ছিলেন রাগ করে, বাবা অমন করে ধমকালেন ভরা বাড়িতে। তাছাড়া ভাইয়া কিছুই পেল না, সেই শখ তো আছে। যৌতুক যেহেতু চাইনি, পাত্রীপক্ষের তো উচিত ছিল খুশি হয়ে আরও বেশি করে যৌতুক দেওয়া, তাই নয় কি? তাই তো অভিমানী হয়ে মা আমার নিজের ঘরে আলো নিভিয়ে বসে রইলেন। আমাদের 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি মায়ের প্রতি ভঙ্গি শ্রদ্ধা ছিল বড় ভাইয়ার। শুধু মা নয়, পুরো পরিবারের প্রতি তার ছিল অশেষ টান। মা বলতেন, আমার বড় ছেলেটা হলো সোনার টুকরা, যে সে সোনা নয়, একদম গিনি সোনা। বাকি ভাইয়ারা যে মাকে ভালোবাসতো না কিংবা শ্রদ্ধা করতো না তা কিন্তু নয়, তবে মেজো ভাইয়া খানিকটা একরোখা ছিল, নিজের মর্জি মতো চলতো। আর ছোট ভাইয়া মায়ের অতি আদরে বোধ করে কিছুটা বিগড়ে ছিল, বাবা তাই বলতেন। সেই যাই হোক, বড় ভাইয়া যখন দেখলেন মা অমন করে রাতে না খেয়ে দুঃখী হয়ে একলা ঘরে বসে আছেন, তখন তিনি ছুটে চলে গেলেন মায়ের কাছে। কত ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে
সুজিয়ে মায়ের কান্নাকাটি অভিযোগনামা শুনে শেষে নিজের হাতে মাকে খাইয়ে দিয়ে শান্ত করে তবে ভাইয়া এলো। মায়ের এমন কান্নাকাটির জন্য চাইলেও বাবা কিছু বলতে পারছিলেন না। আমার তো ভাবির ওপর ভারী রাগ হয়েছিল তখন। সে এসেই কিনা আমার মাকে কাঁদালো। তবে বিয়ের প্রথম রাত যা কিনা সব মেয়ের জীবনেই এক স্মরণীয় স্মৃতি হয়ে থাকে, সেই রাত ভাবির জন্য স্মরণীয় হলো, তবে একটু অন্যভাবে। একা একা বাসর ঘরে তিনি বসে রইলেন বহুক্ষণ। অনেক রাত হয়েছিল ভাইয়ার আসতে। তাতে অবশ্য ওনার জন্য আমি কোনো সহানুভূতি অনুভব করিও নি। পরের দিন সকালে মা বড় ভাবিকে বললেন বাপের বাড়ি থেকে নিয়ে আসা সমস্ত গয়না যেন মায়ের কাছে জমা রাখে। ভাবিরা গরিব হলেও তার নানি, বড় নানির আমলের বেশ ভালো পরিমাণের গহনায় বিয়েতে তিনি পেয়েছিলেন। সেসব বিনা বাক্যেই মায়ের হাতে তুলে দিলেন তিনি। দেবে নাই বাই কেন? মা হলেন এই সংসারের কর্ত্রী, মাই তো সামলে রাখতে পারবে, তাই না? আর ভাবের গয়না তো আর মা খেয়ে ফেলবে না, বরং নিরাপদেই থাকবে। কাজেই ভাবিকে তো বাধা দেওয়ার কারণেই নেই। যদিও পরে ওই গয়না থেকে একটা পদ্মহার মা আপনাকে বিয়ের সময় দিয়েছিলেন, আমাকেও একজোড়া কানের দুল দিয়েছিলেন পরতে। আবার ছোট্ট ভাইয়ার কলেজে ভর্তির সময়ও একটা আংটি বিক্রি করেছিলেন। এর জন্য ভাবির কাছ থেকে অনুমতিও নেয়নি তিনি। অনুমতির কী বা আছে? ভাবি এ বাড়ির বউ, এটাই তার পরিবার। পরিবারের পিছে কিছু গয়না খরচ করলে তার কি সমস্যা হবে কোনো? এমনিও তো মেয়েকে বিয়ে দিয়েই তার বাবা মা যারা হাত পা হয়েছে। কখনো তো জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল পাঠায়নি, কিংবা শীতকালে পিঠাপুলি, রোজার ঈদে ইফতারের সামগ্রী, অন্তত প্রথম কোরবানির ঈদে একটা খাসিও দিত। অতটুকু সামর্থ্যও বুঝেছিল না। আচ্ছা, সব বাদ, মেয়ের পরিবারের জন্য তো জামা কাপড় কিনে পাঠাতে পারত। তা সেসব কি কিছু করেছে কখনো? মায়ের এই সমস্ত যুক্তি আমি মন দিয়ে শুনতাম। ভাবতাম মা ঠিক কথাই তো বলেছেন। মা কি কখনো ভুল বলতে পারেন? ভাবিকে যদিও এর জন্য মা অনেক কথা শোনাতেন, মাঝে মাঝে আমার খারাপ লাগতো। বেচারি কেমন টোলোমোলো জল ভরা চোখে চাইতো অসহায়ের মতো। কিন্তু সেই খারাপ লাগা ছিল ক্ষয়স্থায়ী। মা বলতেন ওর কর্মদোষেই তো ও গালি খায়, নাইলে আমার তো ঠেকা নাই ওকে গালি দেবার। কথাটা সত্য, ভাবিরও দোষ আছে, নইলে কি করে বংশের প্রথম সন্তান হিসেবে একটা কন্যা সন্তান জন্ম দিয়ে বসলো। আমরা তো ওনার বাপের বাড়ি গেলাম মন মরা হয়েই নবজাতক কন্যাকে দেখতে। হ্যাঁ, ওনার গরিব বাপের বাড়িতেই ডেলিভারি হয়েছিল। যত খরচপাতি সব ওনার বাপই করেছিল, করবেই তো। নানা হয়ে নাতনির জন্য এইটুকু করবে না? যদিও সে নাতনি মূলত বেড়ে উঠবে আমাদের বংশ পদবি নিয়ে, তাতে কি? যাই হোক, ভাবিকে ফিরিয়ে আনা হলো বাড়িতে। মা সেবার কত কথা শোনালেন। বললেন অবাগের পাল্লাই পড়েছে আমার ভাই। মেয়ে জন্ম দিয়েছে, তার গায়ের রঙও উজ্জ্বল না। যদিও ভাবি ফর্সা, তবে ভাতিজি হয়েছে আমার ভাইয়ার মতো। বাবার গায়ের রং ইসে মতো পেয়েছে। মাকে আমি তা বোঝাতে চাইলে মা ধমকে ওঠেন, বলেন তোর ভাবি সুন্দর সুন্দর জিনিসপাতি দেখে নাই, এর জন্যই এই হাল। বাচ্চা পেটে নিয়েই সুন্দর মানুষ দেখতে হয় বেশি আগ করে। আরও কী যেন খাবারের নাম বললেন যেগুলো খেলে বাচ্চা কালো হয়। আমার অত শত মনে নেই। ভাবি নিশ্চিত বাপের বাড়ি গিয়ে সব অনিয়ম করেছে। যদিও শুরুর দিকে আমাদের বাড়িতেই ছিল ভাবি। আর কি, যতদিন বাচ্চা পেটে নিয়েও সমান তালে সংসারের সবার ফরমায়েশ খাটা যায়, কাজ টাজ সব করা যায়, ততদিন আমাদের বাড়িতেই ছিলেন। এরপর যখন তার সেবা শুশ্রূষার প্রয়োজন হলো তখন পাঠিয়ে দেওয়া হয়েছিল বাপের বাড়িতে। এখন মেয়ের সেবা যত্ন তো মা বাবাই করবে, সেটাই তো উচিত নয় কি? যদিও বিয়ের পরে বাবা মা মেয়েদের জন্য পর হয়ে যায় আর আপন হয় শ্বশুর বাড়ি, তবুও যত্ন আত্মীয় ও পরামর্শদেরই করা উচিত। হ্যাঁ, আমি এই বিষয়ে প্রশ্ন করাই মা ধমকেছিলেন তা সত্যি। তবে আমি একাই বুঝে নিয়েছি
ব্যাপারটা ভাবির আসলেই অনেক দোষ ত্রুটি। নইলে মা নিজে থেকে পছন্দ করে তাকে আনলো, তবুও কেন সে মায়ের মন রেখে চলতে পারল না? আমাদের মা কি খারাপ? তিনি কত ভালো, কত ভালোবাসেন আমাদের। যদিও মাঝে মাঝে মনে প্রশ্ন জাগতো, মা হিসেবে তো সব নারী সেরা, কিন্তু তা বলে শাশুড়ি হিসেবেও তিনি সেরা একথা কি এত নিশ্চয়তার সঙ্গে বলা যায়? তবে সেসব প্রশ্নকে ছোট্ট মানুষকে ঠাঁই দিতাম না। মা যদি আসলেই খারাপ হতো তাহলে বড় ভাইয়া নিশ্চয়ই মায়ের পক্ষ নিয়ে ভাবিকে কথা শোনাতো না, অপমান করতো না। একবার তো বড় ভাইয়া কি ভীষণ রেগে গেলেন, কাজ থেকে ফিরেই দেখলেন মা কাঁদছেন। ভাবির কি একটা কথা জের ধরে ভাইয়া তো টেনে হিসড়ে ভাবিকে নিয়ে এলেন মায়ের সামনে, বললেন, ক্ষমা চাও, নয়তো আজই হবে এ বাড়িতে তোমার শেষ দিন। আমার মাকে তুমি কাঁদাও, কত সাহস! ভাবি মিনমিনিয়ে কিছু একটা বলতে চেয়েছিলেন, ধমকের চটে সে আর পারেননি। ক্ষমা চেয়ে ঝামেলা চুকিয়েছিলেন তা। ভাবি যদি এতই ভালো হয় তাহলে ভাইয়া নিশ্চয়ই ভাবিকে ওভাবে ক্ষমা চাওয়াতো না। যার বউ তারই তো বেশি চিন্তা হবার কথা। আমার খামোখা উল্টাপাল্টা প্রশ্ন মাথায় এনে লাভ কি? মা খুব গর্ব করে বলতেন, এই হলো আমার ছেলে। মা ছাড়া কিছুই বোঝে না। বউ হলো পরের মেয়ে, বউকে প্রশ্রয় দিতে হবে কেন? বউ থাকবে পায়ের তলায়, তাই না? তাই তো মাথা দুলিয়ে মেনে নিতাম আমি। তবে মা মেনে নিতে পারলেন না যখন শুনলেন আমার দুলাভাই খালি নিজের মায়ের কথাই চলে, আপার কথা পাত্তা দেয় না। কি মস্ত খারাপ ছেলে সে! সিসি, মায়ের সঙ্গে আমিও সমান তালে সিসি বর তুললাম। এমনিতেই বড় ভাবির জ্বালায় সংসারে অশান্তির শেষ নেই। মা কেবল হতাশ করে দুঃখ বিলাস করতেন পাশের বাড়ির চাষিদের নিকট। সেই দুঃখের মধ্যে আমাদের জীবনে নেমে এলো আরও ঘর দুঃখ। বাবা মারা গেলেন হঠাৎ করেই। দুদিন কেঁদে কেটে 3 দিন মা বড় ভাইয়াকে বললেন, তোর ভাই বোনগুলো তো সব ছোট, তোর বাবাও নেই, তুই বড় ছেলে, তোকে এবার সব কিছুর হাল ধরতে হবে। তোর যে অনেক দায়িত্ব বাবা, বড় ছেলেদেরই তো সব দায়িত্ব হয়, তাই না? মেজো ভাইয়া যদিও কেবল বছর 2 এরই ছোট বড় ভাইয়ার থেকে, তবে মায়ের ভাষ্য অনুযায়ী দায়িত্ব সব কেবলই বড় ভাইয়ার। তাই তো দেশ ছেড়ে কত টাকা বেশি উপার্জনের উদ্দেশ্যে তাকে পাড়ি দিতে হলো মিডল ইস্টে। দেশের চাকরিতে কয় টাকাই বা বেতন, বিদেশে কামলা দিয়েও এর চেয়েও বেশি কামানো যায়। কষ্ট মষ্ট হবে তাতে কি? পুরুষ মানুষ এতটুকু কষ্ট তো করতেই হবে। যদিও কষ্টটাকে আমার এতটুকু মনে হতো না। ভাইয়া করতেন রং মিস্ত্রির কাজ। উঁচু উঁচু সব ভবনে ঝুলে ঝুলে আরবের কাঠ ফাটা প্রচণ্ড গরমে জীবন ঝুঁকি নিয়ে রাঙিয়ে তুলতেন অন্যের ব্যবস্থান। অফিস গাদাগাদি করে থাকতেন একটা রুমে 7 থেকে 8 জন। খাবার দাবারেরও কষ্ট হতো, তবুও মাকে বলতেন, আমি ভালো আছি মা, তুমি চিন্তা করো না। মা ভাইয়ার চিন্তা খুব একটা করতেও না। তার তো দুশ্চিন্তার শেষ নেই। সংসারে কত ঝামেলা। ছোট্ট ভাইয়া কোথাও চান্স পায়নি, তাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে। কত টাকার ব্যাপার। বড় আপাকেও তো এটা সেটা কত কি দিতে হয়। আমার পড়াশোনা তো আছেই। এছাড়া সংসারে কি কম খরচ, সেই সব তো বড় ভাইয়াকেই দেখতে হবে। মা সেসবই বলতেন ভাইয়াকে। বড় ভাইয়া না করলে সেসব আর কেই বা করবে? আচ্ছা, বড় ভাইয়ার গল্পই কেবল করে যাচ্ছি, এবার ভাবির গল্পে ফিরি খানিক। আমাদের বড় ভাবির নাম ছিল শান্তা। নামের মতোই শান্ত স্বভাবের মেয়ে ছিলেন তিনি। তবে ফুলের মতো মিষ্টি যে মেয়েটিকে শুরুতে দেখেছিলাম, তার সব রূপ লাবণ্য কিভাবে যেন এই সংসার গ্রাস করে নিল অবনীয় নয়। ভাবিও কেমন যেন নির্জীব হয়ে পড়েছিলেন, যেন ইটে চাপা পড়া সাদা রঙা ঘাস, যেন কাঠের পুতুলের মতো প্রাণহীন একটা জড় বস্তু, যার চোখ মুখ তো আছে কিন্তু জীবন নেই। ভাবিকে আমি আর হাসতে কিংবা কাঁদতে
কিংবা কোনো ধরনের অনুভূতি প্রকাশ করতে দেখতাম না। সব কাজ করতেন কিন্তু নির্জীবভাবে। শেষবার ভাবি কেঁদেছিলেন ভাইয়া বিদেশে যাওয়ার আগে। খুব খুব কেঁদেছিলেন, বলেছিলেন, আপনার বিদেশে যেতে হবে না, আপনি আমাদের সাথেই থাকুন। যা রোজগার হয় তা দিয়ে আমরা কষ্টে সৃষ্টে চালিয়ে নেব। অত দূরে থাকবেন আপনি। মেয়েটা যে বাবার আদর পাবে না, আর যে সন্তান এখনো পেটে সে তো আপনাকে দেখবেও না। আর আমি, দয়া করে যাবেন না আমাকে ফেলে। কত বউরাই তো এমন আছেন যাদের কাছে টাকা পয়সাটাই প্রধান। তবে ভাবি কিন্তু মোটাও অমন ছিলেন না। সেদিন ভাবির অমন আকুল আবেদনে ভাইয়ার মন গলেছিল কিনা জানি না, তবে তার চোখেও আমি জল দেখেছিলাম। ওদের দুজনের চোখের জলে আমার হৃদয়ও ভিজে উঠেছিল। মাকে গিয়ে বলেছিলাম, ও কি দরকার ভাইয়াকে অত দূরে পাঠানোর, কত কষ্ট করতে হয় ওখানে। মা সব সময়ের মতোই আমাকে ধমকেছিলেন, বলেছিলেন, নির্বোধ কথাকার, তোর ভাবির মায়ার কান্নায় গলে গেলি নাকি? সবই ওর ঢং। ওরে কোলে নিয়ে খালি বসে থাকলেই হবে, সংসার চালাতে হবে না। তোর ভাইয়া কি একাই বিদেশ যাচ্ছে কাজের জন্য? কত হাজার হাজার লাখ লাখ মানুষ যাচ্ছে। এই যে তোর চাচারা ভিটায় টিনের ঘর ভেঙে দালান তুললো, তোর চাচাতো ভাইয়েরা বিদেশে গিয়েছে বলেই তো তোর ভাবি হলো রাজ্যের খারাপ, সব বিষয়ে ব্যাগরা দিতে ওস্তাদ। আমার ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি, এখন সে নাকা কান্না কেঁদে সব পণ্ড করতে চাইছে। হয়তো ভাবি আসলেই খারাপ ছিল, হয়তো মাই সঠিক। তবে আসল খারাপ কাকে বলে তা আমরা বুঝলাম মেজো ভাইয়ার বিয়ের পরে। মেজো ভাইয়া যে কিনা ছোট থেকেই একরোখা গোছের, হুট করে একদিন বললেন তিনি বিয়ে করতে চান। মা খেপে গিয়ে বললেন, তুই কি এমন ব্যবসা করিস, কয় টাকাই বা আয় হয়? সংসারের যত সামান্য যেটুকু দিস তাও বন্ধ করার তাল করেছিস। মেজো ভাইয়া জানালেন, সংসারে তিনি যেটুকু টাকা দেন তা দেওয়া বন্ধ হবে না। মা যেন নিশ্চিন্ত থাকেন, আর তার বিয়েতেও বাড়তি চাপ নিতে হবে না কারো। কিছু টাকা তার জমানো আছে, সেগুলো দিয়েই বিয়ে কাজ সারবে সে। মা যেন এ কথাই আকাশ থেকে পড়লেন, আমার দিকে চেয়ে বললেন, দেখলিনি তোর ভাই কি বলল? তা হ্যাঁ রে, তোর জামাইয়ের টাকাও আছে আলাদা করে, অভাবের সংসারে কটা টাকা বেশি দিস না, কিন্তু টাকা ঠিকই জমাতে পারিস। মায়ের গলা ভর্তি অভিমান। মেজো ভাইয়া বললেন, টাকা পয়সা কিছু তো জমাতে হবেই, আমার তো ভবিষ্যৎ আছে, সংসারের যুদ্ধ সম্ভব দিচ্ছি তো, জানতো আর দিতে পারি না, তাই না? আর অভাবের সংসারই বা বলছো কেন? আমাদের তো অভাব হবার কথা না। তোমার ছোট ছেলে সারা বছর আড্ডাবাজি করেছে, পড়াশোনা করেনি, তাই চান্স পায়নি। এই জন্য লাখ লাখ টাকা খরচ করে তাকে প্রাইভেটে পড়াতে হবে কেন? বাড়ির পাশে কি সরকারি কলেজ ছিল না? তাছাড়া তোমার মেয়ের বিয়ে হয়েছে, তাকেই বা তোমার এত এত জিনিসপত্র পাঠাতে হবে কেন? এসব করেই তো খামোখা টাকা নষ্ট করো। সবাইকে তো বুঝে শুনে চলা উচিত। সবাই ইচ্ছা পূরণ ফুর্তি করবে আর একজন খালি জীবন দিয়ে খেটে মরবে, তা তো হয় না। এখন বড় ভাইয়া যেহেতু নিজের ইচ্ছাতেই খাটছেন, আমি ওই বিষয়ে কী বা বলতে পারি? তবে হ্যাঁ, আমি ওভাবে পারবো না। তা পারবি কেন? তোর তো ওই নখের যোগ্যতাও নেই। তুই হলি স্বার্থপর। মেজো ভাইয়া কোনো তর্কে আর জড়ালো না। পরের দিন মা কান্নাকাটি থামিয়ে শেষে পাত্রী খোঁজার সিদ্ধান্ত নিলেন। তবে মেজো ভাইয়া জানালেন, পাত্রী তার পছন্দ করাই আছে, মাকে আর কষ্ট করতে হবে না। সে ছবি দেখলো। মা এবার আর ওই উদ্ধত্তপূর্ণ আচরণ সইতে পারলেন না, খুব হইচই করলেন। শেষে বিদেশে বড় ভাইয়াকে ফোন করে বিচারও দিলেন। তিনি মায়ের মুখে এসব শুনে মেজো ভাইয়াকে বোঝালেন খুব করে, যদিও সে ছেলে কারো কথা শোনাবার মানুষই না। নিজের পছন্দের মেয়েকে শেষ অবধি সে বিয়ে করেই ছাড়ল। মেজো ভাবির নাম জারিয়া। আনকমন এক নামের অর্থ প্রতিবাদী, সাহসী, নির্ভীক নারী। কি অদ্ভুত একটা নাম, তাই না?
নাম যাই হোক মানা যায়, কিন্তু মেজ ভাবির বয়স যে ছিল 24, শুনে তো মা বের মেয়ে খেলেন এক প্রকার। কুড়িতে যেখানে মেয়ে মানুষ বুড়ি হয়ে যায়, সেখানে মেজ ভাইয়ের কাকে বিয়ে করলো? আবার নাকি AM-এ পাশ করা মেয়ে। হাইরে পোড়া কপাল। তার ওপর মেজ ভাবির গায়ের রঙও কিছুটা চাপা। আর কি বড় ভাবির মতো অত বেশি ফর্সা না। অবশ্য তাকে অসুন্দরও বলা যাবে না। চোখ দুটোতে মায়ের চেয়েও বেশি বুদ্ধির ঝিলিক। নাক মুখ চেহারায় কেমন একটা ধারালো ভাব। এই সৌন্দর্য অন্যরকম। একে ঠিক চাঁদের মতো বলে উপমা দেওয়া যায় না। এই যে সূর্যের মতো তেজস্বী সৌন্দর্য। মেজভাবি যবে এ বাড়িতে প্রথম এলো, বাড়িতে তখনও সেই পূর্বের মতোই মাতম। মা চেঁচামেচি করে বিলাপ করছেন, কাঁদতে কাঁদতে বলছেন, এই ডাইনি নিশ্চিত জাদুটোনা করে আমার ভোলাবাল ছেলেটার মাথা খেয়েছে, নইলে আমার ছেলে এই মেয়েকে কি বুঝে ভালোবাসবে। মায়ের আহামজারিতে কালক্ষেপণ দেখে মেজভাবি আর দাঁড়ালেন না, উঠানে সোজা ঘরে ঢুকে গেলেন কোনো বরণ টরণ ছাড়াই। একরাশ আশ্চর্য ভাব নিয়ে মায়ের ঘরে গিয়ে বললাম, মাগো জারিয়া ভাবি তো বরণ ছাড়াই ঘরে ঢুকে গেছে। মায়ের কান্না মুহূর্তেই থেমে গেল। চোখ দুখানিতে দেখা গেল রাগের ঝলক। দ্রুত তার সঙ্গে উঠে তিনি ও ঘরে গেলেন। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবাই নতুন বউকে দেখতে মিশ্র অনুভূতি নিয়ে। কেউ কেউ বলছে এ কেমন বেহায়া মেয়ে, আবার কেউ বলছে ঠিকই আছে, এভাবে দাঁড় করিয়ে রাখবে কেন। বড় বউটা বলাতেও এমন করেছিল। মেজ ভাবি অবশ্যই নির্বিকার, কানাঘুষায় তার মন নেই। তিনি বড় ভাইয়ার বাচ্চাদের বেশ সাবলীন ভাবে আদর করতে লাগলেন, তাদের সাথে খিলখিলিয়ে হাসতে লাগলেন। সেই হাসি শুনে তো মায়ের মাথায় প্রকাণ্ড বাজ পড়ল। একই নতুন বইয়ের ব্যবহার। তিনি রাগে জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। কোনো ক্রমে রাগ কিছুটা চাপা দিয়ে চেঁচিয়ে বললেন, এ কেমন স্পর্ধা, বেয়াদব মেয়ে বরণ ছাড়াই ঘরে ঢুকে ফেলেছে। মেজ ভাবি এগিয়ে এসে মাকে সালাম করলো, এরপর হাসি মুখে বলল, আপনার বিলাপ করা কান্নাকাটিতে বাগড়া দিতে চাইনি আম্মা। এ কথাই ঘরময় একটা হাসি জোয়ার উঠল। সবাই একযোগে হেসে উঠল। তবে মায়ের চিৎকারে সে হাসি বিলীন হলো মুহূর্তেই। মা মেজো ভাইয়ার দিকে এগিয়ে এসে বলল, তুই এই জঙ্গলিকে ঘরে তুলছিস, এই বেহায়া জানোয়ারটাকে। এরপর রোদনা ভরা কণ্ঠে 100 অভিযোগের ঝাঁপি খুলে বসলেন মেজো ভাইয়ার বিরুদ্ধে। ভাইয়া অবশ্য তর্ক গেল না, বলল, এসব নিয়ে পরে কথা বলবো, সময় তো ফুরিয়ে যাচ্ছে না। আজকে রাতে খামোখাক চেঁচামেচি ভাল লাগছে না মা আরও চেঁচিয়ে বললেন, ওহ এখন তো মায়ের কথা বিষের মতো লাগবেই। মধুর কোটা আনছে না ঘরে, দুধটা ফুলের মধু। মা আরও কিছুক্ষণ একা একাই জাবর কাটার মতো এটা সেটা বলে গেলেন, তবে পরে নিজ থেকেই থেমে গেলেন। নিজের ঘরে গিয়ে মনমরা হয়ে বসে রইলেন। আমি আর আপা বুঝিয়ে সুজিয়ে তাকে খাওয়ালাম। মা বললেন, সব শেষ, এই সংসারের ধ্বংস এখন অনিবার্য। কাল সাপ চলে এসেছে। কিছুক্ষণ মর্জি করে শেষে বাধ্য হয়ে ঘুমিয়ে পড়লেন মা, কারণ তিনি জানেন তিনি আরও হইচই করলেও বড় ভাইয়ার মতো মেজো ভাইয়া সব ছেড়ে ছুঁড়ে এসে পড়ে থাকবে না। ওটি তার চরিত্রের মধ্যেই নেই। শেষ রাতের দিকে ঘুম ভাঙলে কানে আসে আপা আর মায়ের গুনগুন। কখন ওরা জেগেছে কে জানে। আপা বললেন, তুমি এভাবে কান্নাকাটি করলে লাভ হবে ভেবেছো? তোমার মেজো ছেলে কি জাতের, তোমাকে এখন শক্ত হাতে হাল ধরতে হবে। ওই মেয়েকে দৌড়ের ওপর রাখতে হবে, ওকে খবরদারি করতে দেওয়া যাবে না। ওর 20 দাঁত ভাঙতে হবে। মা সে কথাই সায় দিলেন। দীর্ঘশ্বাসের শব্দে মনে হলো যেন আমাদের আট পড়ে জীবন নেমে এসেছে কোনো কালো ছায়া। পরদিন সকালবেলায় স্বাভাবিকভাবেই মা মেজো ভাবিকে বললেন, তোমার গয়নাগুলো আমার কাছে জমা রাখো। যদিও খুবই কম গয়না দিয়ে পাঠিয়েছে তোমার বাপ মা। মেজো ভাবি হেসে বললেন, না আম্মা, আপনাকে কষ্ট করতে হবে না, আমি সামলে রাখবো, সমস্যা নেই। মা হতভম্ব হয়ে বললেন,
তুমি নতুন বউ, তোমার কাছে গয়না রাখবা, এ আবার কেমন কথা? আমি সাবধানে রাখবো, দাও। মেজো ভাবি টললেন না মোটেও, বললেন, আমিও সাবধানে রাখবো। আমি তো আর খুকি নই যে হারিয়ে ফেলবো। নিজের গয়নার ভার নিজের ওপর থাকাই তো ভালো। তুমি আমার মুখে মুখে কথা বলছো, কোনো শিক্ষা নেই তোমার? তোমার কি মনে হয় তোমার গহনা আমি খেয়ে ফেলবো, চুরি করব? যখন তোমার ইচ্ছে হবে তুমি তো নিতেই পারবে নাকি? তা করবেন কেন? তবে আমার তো ইচ্ছে হলে যখন তখন চাইতেও পারবো না। দেখা যাবে মাঝরাতে একটু সাজগোজ করতে ইচ্ছে হলো গয়না পরে, তখন কি আমি গিয়ে আপনার ঘুম ভাঙাবো? খামোখা আপনি কেন প্রেশার নিচ্ছেন? কোনোভাবেই গয়না জব্দ করতে না পেরে ঘরে এসে মা ফুঁসতে লাগলেন, বলতে লাগলেন, কত বড় ফাজিল, কিভাবে মুখে মুখে তর্ক করলো আমার সাথে। মেজো ভাবির ওপর আমার কি পছন্দ রাগ যেন হলো বলার মতো না। আমি ঠিক করলাম এই ডাইনির সাথে আমি জীবনেও কথা বলবো না। একটা মানুষ এত খারাপ হয় কিভাবে? তবে মেজো ভাবি নিজ থেকে এসে আমার সাথে কথা বললেন। রাত জেগে পড়ছিলাম পড়ার ঘরে, সামনে এসেছি পরীক্ষা বলে কথা। বাড়ির সবাই তখন ঘুমিয়ে গেছে। হঠাৎ দেখি মেজো ভাবি এক কাপ চা নিয়ে এসেছেন। হেসে বললেন, চা খাও নিতু, তাহলে আর ঘুম পাবে না। রাগে আমার গা জ্বলে গেল। ইস, কি আমার জ্ঞান দেনেওয়ালি এলেন রে! তোর কাছে চেয়েছি জ্ঞান আমি, তোর চা তুই গিল। ডাইনি! এসব কথা মনে মনেই বলছিলাম, মুখে বলার সাহস একদমই ছিল না। যাই হোক, আমাকে অমন চুপ থাকতে দেখেও তিনি কিন্তু দমলেন না। আমার খাতায় ব্রুকুসকে চেয়ে রইলেন, বললেন, ও মা, অঙ্ক তো ভুল। 2 দিন বাদে অঙ্ক ভুল করছো? হাই খোদা! আমি মুখ কালো করে বসে রইলাম। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। আমি বরাবরই অঙ্কে দুর্বল, তা বলে সেই দুর্বলতা এই ডাইনিটার সামনেই প্রকাশিত হতে হলো। ভাবি বললেন, দাও আমি তোমাকে বুঝিয়ে দেই, দেখবে জলের মতো লাগছে একদম। আমি বললাম, থাক, লাগবে না। ও মা, লাগবে না কেন? দাও বউটা, তুমি ফাইল করলে তো সবাই বলবে ভাবি অঙ্কে মাস্টার্স পাস করেছে আর তার ননদ নাকি এসএসসিতে অঙ্ক ফেল। বলেই হাসলেন তিনি। আমি অবাক হয়ে বললাম, আপনি বুঝি অঙ্ক নিয়ে পড়েছেন? মনে মনে অবশ্যই ভাবলাম, এই কঠিন বিষয়ের মতো জটিল প্যাঁচওয়ালা মানুষই পড়বে যত সব। তবে সেরাতে আসলেই মেজো ভাবি আমাকে জলের মতো সহজ করে অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছিলেন। এত সহজ করে, এত গুছিয়ে এর আগে কখনোই আমি বুঝিনি। তিনি বললেন, এখন থেকে যে কটা দিন আছে রোজ তুমি আমার কাছে অঙ্ক করবে, কেমন? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তার ওপর যে ঘৃণা আর রাগের পাহাড় জমেছিল তা যেন খানিকটা কমে গেল। এরপর থেকে তাকে ভালো মতো লক্ষ্য করতে লাগলাম। না, এমন নয় যে আমার তাকে খুবই ভালো মেয়ে মনে হচ্ছে, তবে অত খারাপও মনে হচ্ছে না। যেই বড় ভাবি বছরের পর বছর হাসেননি, তিনি মেজো ভাবি আসার পর থেকে মাঝে মাঝে মৃদু হাসেন। মেজো ভাবি কী সব যে বলতে থাকে, যতক্ষণ মানুষ না হাসে ততক্ষণ উনি হাস্যকর কথাবার্তা বলতেই থাকেন। তাজ আর তিথি অর্থাৎ বড় ভাইয়ের ছেলেমেয়েরা তো চাষি বলতে অজ্ঞান, সারাক্ষণ চাষের পিছু পিছু ঘুরে। স্বাভাবিকভাবেই কারো সন্তান যার কাছে আদর পায় তার প্রতি মায়ের স্বয়ংক্রিয়ভাবেই ভালোবাসার জন্ম হয়। বড় ভাবির ক্ষেত্রেও বিষয়টা ব্যতিক্রম হলো না। তিনি মেজো ভাবিকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করলেন। সবসময় নিশ্চুপ থাকা মানুষটাও ধীরে ধীরে নিজের কিছু কথাবার্তা বলতে শুরু করলেন মেজো ভাবিকে। মা এতে ভারী বিরক্ত হতেন, বলতেন, 2 বউ মিলে জোট বেঁধে আমার নামে কুটনামি করে আর কি? স্বামীদের কাছে প্যাঁচ লাগায় কিভাবে সংসারে অশান্তি আনা যায়, আমাকে কষ্ট দেওয়া যায় সেই নিয়েই পরিকল্পনা করে। আমাকে তাদের ধারণা কাছেও ঘেঁষতে দিতে চাইতেন না মা, কিন্তু কিছু বলতেও পারতেন না, কারণ মেজো ভাবি আমাকে পড়াতো। মা বলতেন, পড়ালে পড়বি, ব্যাস, এর বাইরে কোনো পুতপুতু করবি না। ও যে কত বড় কালসাপ তা কি আমরা ভুলে গেছি নাকি? এত ড্যামাক এই মেয়ের। 1 নম্বরে খারাপ। আমি মায়ের কথায় সায় দিতাম, তবে
মাঝে মাঝে তা অমান্যও করতাম। দেখা যেত রোজ সন্ধ্যাতেই যখন মেজো ভাইয়া ফিরত কাজ থেকে, তখন চায়ের আড্ডা বসতো তাদের ঘরে। মেজো ভাইয়া, ভাবি, বড় ভাবি, বাচ্চারা সবাই মিলে খোল গল্প করত। আমিও তখন চলে যেতাম। গল্প মূলত মেজো ভাইয়া আর তার বউই করতো। ভাইয়াকে কখনো আগে এত গল্প করতে দেখিনি। আর জারিয়া ভাবি তো গল্পের ওস্তাদ। মাঝে মাঝে বড় ভাইয়াকেও ভিডিও কল দিয়ে যুক্ত করতেন মেজো ভাইয়া। দারুণ একটা পারিবারিক মিলন মেলা। এভাবে মন খুলে সবাই সবার সাথে কথা বললে অনেক পরিষ্কার হয়ে যায় মন, ঠিক শরতের আকাশের মতো। কখনো কখনো বাইরে ঘুরতেও চলে যেতাম আমরা সবাই, মেলায় কিংবা কাছাকাছি কোনো জায়গাতে, অথবা বাচ্চারা উপভোগ করবে এমন কোনো পার্ক। মা এসব একদম সহ্য করতে পারতেন না, প্রায়শই ঝগড়া বাঁধিয়ে দিতেন। বলতেন, বাড়ির বউদের এত ঘুরতে বের হওয়ার দরকার কি? মেজোভাবি হেসেই জবাব দিতেন, ঘুরতে বেরোলে মন ভালো থাকে মা, সংসারে একঘেয়েমি কাটে, আপনিও একদিন চলুন না। সি সি, আমি তো তোমাদের মতো বেহায়া না, সংসার আমিও করছি, জীবনও কোনোদিন এমন ঘোরাফেরা করিনি, তাতে কি ক্ষতি হয়েছে আমার? যত সব ক্ষতি তো হয়েছেই। এই যে আপনি কেমন খিটখিটে হয়ে গেছেন, সংসার করতে করতে হাঁপিয়ে গেছেন, তোমাকে বলছে তাই না? সব জানতা তুমি। ভদ্র মেয়ে মানুষ বাড়ির বাইরে যায় না। আচ্ছা মা, আপনার কখনো পাহাড় সমুদ্র এসব দেখতে ইচ্ছে হয়নি? স্রষ্টার এত সুন্দর অপার নীলা লাশে ভরপুরে জগতে খানিকটাও কি দু চোখকে দেখাবেন না? এ কি নিজের ওপর জুলুম নয়? বাবার কত বড় বড় কথা। সংসার ধ্বংস না করে তুমি শান্ত হবে না। আমি বুঝে ফেলেছি ভালো মতোই। ভাবি আর কথা বাড়ায় না। আর বড় ভাবি এরপর থেকে আর যেত না মায়ের ভয়ে। মা তাকে এত নিষেধ করেছেন যেন মেজো ভাবির ঘরেও না যায় তিনি। তার ছায়াও যেন না মানায়, না হয় দেখা যাবে বড় ভাবিকে মেজো ভাবি নষ্ট করে ফেলবে। আমার পরীক্ষা শেষ হওয়ার পর হঠাৎ একদিন মেজো ভাইয়া ঘোষণা করলেন ওনারা ঘুরতে যাবেন। বিয়ের পর তো কোথাও যাওয়া হয়নি ওনাদের। মা শুনে ঠোঁট উল্টানেন, তাচ্ছিল্যে বললেন, ঢং দেখে আর বাঁচি না, ছেলেটাকে আমার পুরো বশ করে নিয়েছে। কিন্তু মা তো জানেন ওদের আটকানো যাবে না, তাই হয়তো তিনি বললেন, নিতুকেও তোদের সাথে নিয়ে যা, পরীক্ষা দিয়েছে, এবার একটু ঘুরে আসুক। শুনে আমিও উৎফুল্ল হয়ে পড়লাম, কারণ মা আমাকে কখনো ঘুরতে যেতে দেননি। কিন্তু তারা জানালো আমাকে তারা নিতে পারবে না। এ কথা শুনে আমি ভীষণ কষ্ট পেলাম। মা রেগে বললেন, ওর সাথে গেলে তোদের কি সমস্যা? মানে বিয়ে করে বউ পেয়ে এখন মা বোন সব পর হয়ে গেছে? মেজো ভাইয়া বললেন, বিষয়টা আপন পরের নয় মা, আমরা বিয়ের পর প্রথমবার ঘুরতে যাচ্ছি, সেখানে ও যে কি করবে? তোদের ঘরে তো ও আর ঢুকে বসে থাকবে না রাতের বেলা। এত হিংসা কেন তোর বইয়ের? এগুলো তো তোকে ওই শিখাচ্ছে, আমি জানি। মোটেও না মা, নিতুকে নিয়ে পরে ঘুরতে যাব আমরা। শুধু নিতু কেন, সবাই মিলে ফ্যামিলি ট্রিপে যাব। বাট এটা তো থাম থাম, আর বলতে হবে না। সি সি, এমন ছেলেই পেটে ধরেছিলাম আমি। কই আমার বড় ছেলে তো এমন বেহায়া ছিল না কোনো কালে। কখনো তো নির্লজ্জের মতো বলেনি বউ নিয়ে ঘুরতে যাব। মা এক প্রকার কান্নার ভঙ্গি করতে লাগলেন। মেজো ভাইয়া মাকে আরও কিছুক্ষণ বোঝাতে লাগলেন, কিন্তু মা তার কথায় অনড়। শেষে আমি বললাম, আমি যাব না। আমার ভারী অভিমান হয়েছিল, নিতে যেহেতু চাই না, খামাখা জোর করে কেন যাব? ওদের ওপর মারাত্মক রাগ হয়েছিল আমার। মনে হয়েছিল কি স্বার্থপর। ভেবেছিলাম আর জীবনে কথাই বলবো না ভাবির সাথে, কিন্তু অভিমান ধরে রাখতে পারলাম না। ওরা যখন ফিরল আমার মনটাই ভালো হয়ে গেল। আমার জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে ফিরেছে বলে কথা। রাগ করে কি করে থাকি? আমি আসলে কিছুটা কনফিউশনে পড়ে গেছিলাম। আসলে কি মেজো ভাবি ভালো না মন্দ, এই দুইয়ের ভেতর। তবে মায়ের এসব ঠুকনো উপহারে মন ভরল না। তিনি এমনিতেও খুব চটে ছিলেন, শুধু সুযোগ খুঁজেছিলেন মেজো ভাবিকে হেনস্থা করার, এবং
তা পেয়েও গেলেন। এমনিতে বড় ভাবি আর মেজো ভাবি দুজন মিলেই রান্না বান্না করেন, সংসার সামলান। তবে সেদিন মেজো ভাবি কোনো কারণে নিজের ঘরেই ছিলেন, সম্ভবত অসুস্থ বোধ করছিলেন। আর মা এতেই খেপলেন, চেঁচিয়ে বললেন, কোন নবাবের বেটি তুই শুনি? সব কাজ খালি বড় বউ করবে, আর তুই বসে বসে গিলবি, সাথে আমার ছেলের মাথা খাবি। তোর বাপ মা কি তোকে শুধু এইসবই শিখিয়েছে? কিভাবে ভালো ছেলেদের চলাকলা করে হাত করতে হয়, কিভাবে মা ছেলের সম্পর্ক ভাঙতে হয়, সাপের মতো সবখানে বিষ সরাতে হয়, তোকে ভালো কিছু শেখায়নি। অবশ্য শেখাবেই বা কিভাবে? তোর বাপ মাও তো কুলাঙ্গার, জানোয়ার, জীবনে একটা সুতাও দিল না। মায়ের চেঁচামেচিতে মেজো ভাবি বেরিয়ে এলেন। উনি প্রতি উত্তরে চেঁচালেন না, বরং ঠান্ডা কিন্তু দৃঢ় গলায় বললেন, আমার মা বাবা সম্পর্কে একটা বাজে কথাও আমি শুনবো না। তার চোখে আর কণ্ঠে এমন কিছু একটা ছিল যে মা হঠাৎ যেন থমকে গেলেন। কি করবি তুই? হ্যাঁ শুনি, তোকে ভয় পাই আমি? এটা কি তোর বাড়ি? অবশ্যই মা, আপনি বোধহয় ভুলে গেছেন আমি এ বাড়িরই বউ, কাজেই এটা আমারও বাড়ি। আর বারবার কিছুই দেয়নি এইসব বলবেন না। আমার বাবা মা তাদের সবচেয়ে প্রিয় জিনিস অর্থাৎ এই আমাকে দিয়ে দিয়েছে। এরপরেও যদি আপনার ভিক্ষা লাগে সেটা ভদ্রভাবে বলুন, আমি কথা বলবো বাড়িতে। দান করতে আমার মা বাবা কাপড় করেন না। দান মানে এই অসভ্য? দান মানে কি? আমরা কি ফকির? তোরা আমাদের দান করবি? এত সাহস! দান তো তবু ভালো কথা যৌতুকের চেয়ে, কেননা যৌতুক হলো রাষ্ট্রীয় এবং ধর্মীয়ভাবে অপরাধ, অবদ্ধ, আর দান তো বদ্ধ। চুপ! জিভ টেনে ছিঁড়ে ফেলবো, একদম শেষ করে ফেলবো তোকে আমি। মায়ের চোখ মুখ দিয়ে যেন রাগের ফুলকি ঝরছিল। আমি মাকে সামলানোর চেষ্টা করছিলাম, আর বড় ভাবি মেজো ভাবিকে টানছিল সরানোর জন্য। মা আমাকে সরিয়ে বললেন, এত কষ্ট করে ছেলে জন্ম দিছি, 9 মাস পেটে ধরছি, এত কষ্ট করে বড় করছি এইসব দিন দেখার জন্য না, যে পরের বাড়ির মেয়ে এসে আমাকে অপমান করবে। 2 পয়সার মেয়ে, 100 বার বলবো তোর বাবা মা যশোর ছোট লোক। ভাবিও থেমে থাকলেন না, জবাব দিলেন, শুধু আপনি একাই কষ্ট করে ছেলেকে জন্ম দিয়েছেন, আর আমার মা কি আরশিনা জোরে আমায় কুড়িয়ে পেয়েছিল? আমি কি হাওয়ায় হাওয়ায় বড় হয়েছি? আমার মাও আপনার মতোই সমান কষ্ট করেছেন। এখন কষ্ট করেছেন বলেই তিনি নিশ্চয়ই মেয়ের জামাইকে অপদস্থ করার অধিকার রাখেন না। তেমনভাবেই ছেলেকে কষ্ট করে বড় করেছেন বলে যে তার বউকে ইচ্ছে মতো কথা শোনাবে, সেই অধিকার আপনি পেয়ে যাননি। মা আর কিছুতেই সামনে রাখতে পারছিলেন না নিজেকে। এত রাখতে আর কখনো দেখিনি তাকে আগে। পারছিলেন না ভাবিকে মেরেই ফেলবে। এত চেঁচামেচি যে লোকজন এসে ঘরের দুয়ারে নক করছিল। তুই কি ভেবেছিস 2 দিন বিয়ে করে এসে আমার ছেলেকে পটিয়ে ফেলেছিস? এখন যা ইচ্ছা তাই বলবি, আর আমার ছেলে তোর কথাতেই নাচবে? এমন হবে না। আমার ছেলে যতই তোকে ভালোবাসুক, মনে রাখবি আমি ওর মা। বউ কখনো মায়ের চেয়ে বড় হয় না। আর আমি চাইলেও তোকে এ বাড়িতে থেকে বের করে দিতে পারি। আমি ক্রমাগত বললে কয়দিনও আমার কথা ফেলবে। মায়ের কথাই এরকম বউ 2-4টা ছেড়েও দেওয়া যায়, তাতে অন্যায় হয় না। বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে আর পাওয়া যায় না। কাজেই আমি ওকে বাধ্য করতেই পারবো তোকে তাড়াতে। বেশি উড়ছিস না তুই। এর ফল ভালো হবে না। ফল কেমন হবে তা পরে দেখা যাবে। আপাতত আপনার কথায় 2টো স্থল ভুল আছে, তা ধরিয়ে দিচ্ছি। 1 হলো মায়ের কথায় কখনোই বউকে ছেড়ে দেওয়া যায় না, এটাও অন্যায়। আর 2 হলো মা গেলে যেমন মা পাওয়া যায় না, তেমন বউ গেলেও বউ পাওয়া যায় না। কারণ প্রতিটা মানুষ এক ও অনন্য, মানুষের কোনো রেপ্লিকা হয় না। আমাকে হারালেও সে আর কখনোই আমাকে পাবে না। হয়তো অন্য আরেকজনকে বিয়ে করতে পারবে। তাহলে তো আমিও বলতে পারি বাবা আরেকটা বিয়ে করলে মাও পাওয়া যায়, কিন্তু আসলে কি যায়? কখনোই না। যদি ধরেই নেই আপনার কথা সত্যি, তবুও আপনার ছেলে বউ পেলেও তার সন্তান তো মাকে পাবে না। আপনি যেমন কষ্ট করে আপনার সন্তানকে পেটে ধরেছেন, তেমনি আমিও কষ্ট করে আপনার ছেলের সন্তানকে পেটে ধরেছি, কষ্ট করেই জন্ম দেব, তাই নয় কি? তাহলে তার জীবনে আমাকে কেন এত করে দেখছেন?
সে যেমন আপনার ছেলে তেমন আমার স্বামীও। আমার কি কোনো অধিকার নেই? কেমন করে বললেন? সে আমাকে তাড়িয়ে দিবে? দীর্ঘক্ষণ ধরে কথাগুলো বলে হাঁপিয়ে গেলেন মেজ ভাবি। সম্ভবত চোখে জলের ঝিলিকও দেখা গেল। খুব অদ্ভুত হলেও সত্যি, মেজ ভাবির সন্তান হবে এই খবর আমরা পেলাম একটা ঝগড়ার মাধ্যমে। গল্প আট পৌরে।